আবরাজ আব্রাহাম দুই ভাই অফিস করবে, তাই সকাল সকাল মহিতা বেগম দুই জামাইয়ের জন্যই নাস্তা তৈরি করছেন। সাথে রতন আর মেহেরিন সাহায্য করছে। ফিজা রুমেই আছে। আবরাজ বউকে যেতে দিচ্ছে না। ফিজাও তেমন জোর করেনি। কাল রাত থেকে অতিরিক্ত ব্লিডিং হচ্ছে, কারণ কি ফিজা বুঝতে পারছে না। আবরাজ বউকে জড়িয়ে ধরে বসে আছে। মেয়েটার চোখ মুখ শুকিয়ে খাদে চলে যাওয়া ফ্যাকাশে মুখ তাকে বড্ড পীড়া দিচ্ছে। বুকের ভেতর অসহ্য যন্ত্রণায় সে অস্থির। বউয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, ডক্টর নিয়ে আসি প্লিজ। কলিজা আমার না করো না, আমি ঠিক আছি। আবরাজ শোনে না। ফোনটা হাতে নাগালের মধ্যেই ছিল। সেটা নিয়ে কল দিল সাব্বিরকে। বেচারা মাত্র বেরিয়েছে ফ্ল্যাট থেকে, লিফট বন্ধ। সিঁড়ি বেয়ে 7 তলা থেকে নেমে এসছে। নিজের স্যারের কল রিসিভ করে কানে তুলল ঝটপট। আবরাজ গম্ভীর গলায় তাগাদা দিয়ে বলে, 1 ঘন্টার মধ্যে একজন ডক্টর নিয়ে এসো। ডক্টর অবশ্যই লেডি ডক্টর হতে হবে। হাঁপাতে হাঁপাতে সাব্বির জবাব দিল, ওকে স্যার। আবরাজ কল কেটে বইয়ের গালে হাত ছুঁয়ে দিল। শান্ত নিশ্চুপ শুয়ে আছে মেয়েটা। 1 ঘন্টা হওয়ার আগে সাব্বির ডক্টর নিয়ে উপস্থিত হলো। ফিজার মা এসব দেখে হতবম্ব। মেয়ের কিছু হলো নাকি? কিছুই তো জিজ্ঞাসা করার কোনো পরিস্থিতি নেই। আব্রাহাম বেরিয়ে গেছে সকালে। আবরাজ রুমের বাইরে এলো না। মেহেরিন, সাব্বির, মহিতা বেগম বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। ডক্টর ফিজাকে দেখলো। আবরাজ গম্ভীর চিত্তে দাঁড়িয়ে আছে, কোমরে এক হাত রেখে। চিন্তিত দেখাচ্ছে বড্ড। মহিলা ডক্টর মাঝবয়সী, বেশ সুন্দর করে কথা বলছেন ফিজার সাথে। মেয়েটা দুর্বলতায় চোখ খুলে ভালো করে তাকাতেও পারছে না। আবরাজের বুকের ভেতর মোচড় দেয়। যন্ত্রণায় মুষড়ে পড়ে আত্মা। ডক্টর একটা ইঞ্জেকশন আর কিছু ওষুধ দিল। গম্ভীর স্বরে বলে উঠল, সরি মিস্টার খান, আমি কিছু করতে পারলাম না। সাধারণত এই ধরনের কেসগুলোতে রোগীকে হসপিটালাইজড করতে হয়। যেহেতু আপনার ওয়াইফের মাত্র 2 সপ্তাহ ছিল, যার ফলে হসপিটালে নিতে হবে না। আমি ওষুধ দিয়ে দিচ্ছি, সব ঠিক হয়ে যাবে। আর হ্যাঁ, আপাতত কিছুদিন নিজেদের মধ্যে দূরত্ব রাখুন। প্রতিটা কথা বিস্ফোরণ ঘটল আবরাজের কানে। বজ্রপাত হলো কি তার কানে? হ্যাঁ, কি শুনল সে? এমনও হয়েছে সে নিজ হাতে মানুষের প্রাণ নিয়েছে। তার আজ কেন এতটা অসহায়, বুকের ভেতর খালি খালি লাগছে? নিজের অস্বস্তি বলে? ডক্টর বিদায় নিল। ফিজা অনুভূতিহীন পড়ে রইল। আবরাজ ঠোঁট কামড়ে ধরে বউয়ের ওপর আধশোয়া হয়ে জড়িয়ে ধরল তাকে। কিভাবে হলো এটা? তারা টেরও পেল না। একটা প্রাণ এলো আবার চলেও গেল। কেন এমন হলো? আবরাজের চোখ দিয়ে আচমকাই 1 ফোঁটা জল পড়ল টুপ করে, ঠিক ফিজার গলায়। ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। গাল বেয়ে তারও অশ্রু গড়ালো। আবরাজ ধরে আসা গলায় বউকে ডাকলো, সুগন্ধি ফুল। ফিজা জবাব দিল না, সেভাবেই পড়ে রইল। বাহির থেকে ততক্ষণে মেহেরিন, মহিতা বেগম এসে উপস্থিত হয়েছে। আবরাজ মহিতা বেগমকে উদ্দেশ্য করে বলে উঠল, আম্মু বাড়ি নিতে চাই ওকে, কিন্তু বাবা ওর শরীর আরো একটু সুস্থ হোক, কাল যাও। আবরাজ বউয়ের ফ্যাকাশে মুখের দিকে তাকালো। এখন জার্নি করা কতটা ঠিক তার বউ সহ্য করতে পারবে না। আবরাজ এই ব্যাপারে আর কিছু বলল না। মহিতা বেগম মেয়ের মাথায় হাত বুলিয়ে রান্নাঘরে গেল। তার কিছু সময় পর মেহেরিন ফিজার জন্য খাবার নিয়ে এলো, কিন্তু এই ঘরে ওয়াশরুম নেই। মেহেরিন ফিজাকে তাদের রুমে নিতে বলল। অবশ্য ওই রুমটা ফিজার। মেহেরিনের রুম মহিতা বেগমের পাশের রুমটা। মেহেরিন থাকে না সেখানে, জানালা নেই ওই রুমে। আবরাজ বউকে কোলে তুলে ওই রুমে নিয়ে গেল। মেহেরিন তপ্ত শ্বাস ফেলল। এটা কি হওয়ারই ছিল? কেন এমন হলো? ভিন্ন রকম হলে খুব কি ক্ষতি হতো? ইস, তারও যে বড্ড কান্না পাচ্ছে। সাব্বির জানিয়েছে ট্রিনা চলে যাবে আজ রাতে। ইলা বেগম আসতে যাচ্ছিল, কিন্তু যতই হোক ভাইয়ের মেয়ে চলে যাবে। বাড়ির অতিথি মেয়েটা, তাই আসেনি। সকালে চলে আসবেন জানিয়েছেন তিনি। জুনায়েদ সিলেট রয়েছে বর্তমানে, নিজের কোন এক ফ্রেন্ডের বাড়ি। আবরাজ মোটামুটি নিশ্চিন্তে রয়েছে, কিন্তু আপাতত বউকে নিয়ে সে চিন্তিত। বউয়ের অবস্থায় সে মর্মাহত। ফিজা ঘুমিয়ে আছে। খাবার খাওয়ার পর ওষুধ খেয়ে খুব দ্রুত ঘুমিয়ে গেছে। আবরাজ জানে বউ তার রাতে ঘুমায়নি। সারা রাত নিশ্চয়ই মেয়েটা ছটফট করেছে, কিন্তু সে পাশে থেকেও কিছুই অনুমান করতে পারল না। নিজেও তো জেগেই ছিল, তাহলে কেন একটু খুঁটিয়ে দেখলো না বিষয়টা? নিজের ওপর রাগ হয় পুরুষটার। ফিজার পাশে চিত হয়ে শুয়ে পড়ল। বিকাল গড়িয়ে সন্ধ্যা, অথচ একটু উঠে দাঁড়ানোর মতো শক্তি মেয়েটার মধ্যে অবশিষ্ট নেই। খেতে হবে এখন, না খেয়ে থাকলে আরো দুর্বল, অসুস্থ হয়ে যাবে। আবরাজ মোলায়েম স্বরে বউকে ডাকলো, খেতে হবে সুগন্ধি ফুল, একটু ওঠো। আবরাজ, ভালো লাগছে না আমার, আপনি খেয়ে আসুন। ফিজা চোখ বন্ধ করে বলে উঠল। আবরাজ নাছোড়বান্দা, যাবে না। ফিজাকে তুলে বসালো। ফ্রেশ করিয়ে শাশুড়ির থেকে নিজে গিয়ে খাবার নিয়ে এলো। মহিতা বেগম, মেহেরিন পেছনে পেছনে এলো। দাঁড়িয়ে থেকে খাবার খাওয়ালেন মেয়ে জামাইকে। আবরাজ খেলো খুবই সামান্য। ফিজা এ নিয়ে কিছু বলে না। সে খেয়ে আবার শুয়ে পড়ল। আবরাজ পাশে বসে রইল। ফিজা আবরাজের একটা হাত নিজের উদরের উপর নিয়ে রাখলো। চোখ বন্ধ করে বলল, ও এখানে ছিল আবরাজ। আবরাজের বুকের ভেতর ছ্যাদ করে উঠল। আচমকাই চোখগুলো ঝাপসা হলো। নিজেকে সামলে নিল। বলল, আবার আসবে। ও আমাদের প্রথম অস্তিত্ব ছিল। যা হয় ভালোর জন্য হয়। হ্যাঁ, আপনার এখান থেকে কিছুটা হলেও শিক্ষা নেওয়া প্রয়োজন। আবরাজ বুঝলো বউ তাকে কিসের ইঙ্গিত দিচ্ছে, কিন্তু সে তো সব ছেড়ে দিয়েছে। তাহলে কেন এমনটা হলো? নাকি আগেরগুলোর ফল পাচ্ছে সে? আবরাজ ভাবতে পারে না। তার চারপাশ অন্ধকার লাগে। জাপটে জড়িয়ে ধরে বউকে।
আব্রাহাম এসছে। মেহরিনের মন খারাপ। আব্রাহাম জানে না কিছু। ভাই, বাবা অফিসে যায়নি, অনেক চাপ ছিল আজ। সে বাইরের কলপাট থেকে হাত মুখ ধুয়ে ঘরে এলো। মেহরিন সবসময় আব্রাহাম ওয়াশরুম থেকে বেরিয়ে এলে হাসি মুখে তাওয়ালে গিয়ে দেয়, কিন্তু আজ মলিন মুখে এগিয়ে দিল। আব্রাহাম ভুরুকুসকে ভাবুক হলো। মুখ মুছতে মুছতে জিজ্ঞাসা করলো, কি হয়েছে? ভিতু রানীর মুড অফ কেন? আপু অসুস্থ, মেহরিন বলল। আব্রাহামের চোখে মুখে বিস্ময় ফুটে উঠল। ভাই তার অফিসে না যাওয়ার কারণ কি তবে এটা? সে চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, কি হয়েছে ভাবির? মেহরিন সব বলে দিল। আব্রাহামের মাথা ঘুরতে লাগলো। সে কলেজ লাইফ থেকে ফিজাকে চেনে। তখন থেকে তাদের মধ্যে ভালো সম্পর্ক, ফ্রেন্ড। কিন্তু আব্রাহাম পছন্দ করত ফিজাকে, যা এক সময় ভালোবাসায় রূপ নিল। কিন্তু ভালোবাসা প্রেম নিবেদন করার মতো সাহসিকতা তার কখনো ছিল না। সে অনার্স করার জন্য বিদেশে গেল, আর তার ভাই তার যাওয়ার 1 বছর পরে সে বিয়ে করে গেল। সে জানতো না ফিজাই তার ভাইয়ের বউ। মেয়েটার জন্য তার ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। তবে কি তার দীর্ঘশ্বাস কোনোভাবে মন থেকে লেগে গেল? কিন্তু এতে ফিজার তো কোনো দোষ নেই, সেও তো দোষ দিচ্ছে না। আব্রাহাম চুপচাপ টাওয়েল রাখলো। মেহরিনের মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, আল্লাহ যা করে ভালোর জন্যই করে, তবে ভাইয়া ভাবির আরো সতর্ক থাকা জরুরি ছিল। যাই হোক, চলো খাবে। নিশ্চয়ই সারাদিন কিছুই খাওনি। মেহরিন আব্রাহামের কথায় একটু শান্ত হলো। আলগোসে আব্রাহামের বুকে মাথা রাখলো। আব্রাহাম কিছু সময় থ মেরে দাঁড়িয়ে থেকে একটা হাত মেহরিনের পিঠের ওপর রাখলো। সে প্রথম অনুভূতি ভুলতে পারবে তো? মেহরিনকে কোনোভাবে ঠকানো হচ্ছে না তো? না, সে মেহরিনকে ঠকাবে না। তার অধিকার নেই মেয়েটাকে ঠকানোর। আব্রাহাম মেহরিনের পিঠের ওপর আলতো করে রাখা হাতের বাঁধন দৃঢ় গভীর করলো। আব্রাহাম মাত্রই আবরাজের কাছে এসেছিল। দরজায় দাঁড়ানো মাত্র রুহু অবধি কেঁপে উঠল পুরুষটার। ভাইয়ার আর্তনাদ তার কানে বিস্ফোরণ ঘটালো। আবরাজের করুণ কণ্ঠে আব্রাহাম স্তব্ধ। ফিজা ছটফট করছে। আবরাজ কোলে নিয়ে দ্রুত বেরিয়ে এলো রুম থেকে। আব্রাহাম কিছু জিজ্ঞাসা করলো না। মহিতা বেগম মেহরিন দৌড়ে এলো। মেয়ের অবস্থা দেখে কেঁপে উঠল মহিতা। চিৎকার করে কেঁদে ফেললো তিনি। মেহরিন মাকে ধরবে না বোনের কাছে যাবে? দিশেহারা মেহরিন বোনের কাছে এলো। অস্থির কণ্ঠে জিজ্ঞাসা করলো, আপু এমন করছে কেন ভাইয়া? কি জবাব দেবে আবরাজ? সে নিজেও তো জানে না বউ কেন হঠাৎ করে এত কাঁপছে। আব্রাহাম ফোন বের করে নিজে আগে বাড়ি থেকে বেরিয়ে গেল। কাউকে কল করে সে গাড়ি বের করলো। আবরাজ সেদিকে ছোটে। মেহরিন নিজেও মাকে নিয়ে পেছনে ছুটতে লাগলো। সাব্বির সব রেডি করে রেখেছিল আগে থেকে। ওরা হসপিটালে পৌঁছানোর পর ডক্টর সাথে সাথে ওটিতে নিয়ে গেল ফিজাকে। আবরাজ সাথে যাবে, কিন্তু মহিলার ডক্টরটা যেতে দিল না। দরজাটা দ্রুত লাগিয়ে দিল। আবরাজ মাটিতে হাঁটু গেড়ে বসে পড়ল। বুকের ভেতর তীব্র যন্ত্রণায় সে হাঁসফাঁস করতে লাগলো। হঠাৎ করে কি হয়ে গেল মেয়েটার সে বুঝতেও পারল না। সাথে তো ছিল, ভালো ছিল। ঘুম থেকে হঠাৎ ছটফট করে উঠল। আবরাজের চোখ জ্বলে। এত মায়া মেয়েটার প্রতি তার। কিছু হলেই সে পাগল হচ্ছে। দীর্ঘ সময় অপেক্ষা করে মহিলা ডক্টরটা বেরিয়ে এলো। সকালের সেই মহিলা। আবরাজ ওনার দিকে চোখ তুলে চাইল। ডক্টর সার্জিক্যাল মাস্ক মুখ থেকে খুলে বলে উঠল, পেশেন্ট ইজ নাও আউট অফ ডেঞ্জার। আমার কেবিনে আসুন, সব জানা আপনার জরুরি। আবরাজ স্বস্তির নিঃশ্বাস ছাড়ে। বউ ভালো আছে, কিন্তু কষ্ট তো পাচ্ছে। সে ডক্টরের পেছনে এলো। কি বলবে ডক্টর? তার বুকটা দুরুদুরু করছে। আবরাজ কেবিনে এসে চিন্তিত মুখে চেয়ারে বসতে ডক্টর বেসিন থেকে হাত ধুয়ে এলো। চেয়ারে বসে গম্ভীর স্বরে বলে উঠল, নিজেকে মানসিকভাবে স্থির রাখবেন। জানি হার্ট টাচিং এসব কেস, তারপর আমাদের কিছু করার নেই। আবরাজ অবাক হচ্ছে। কি এমন বলবে ডক্টর যে এতটা পরামর্শ দিচ্ছেন? ঠিক আছে তো বউ, কিছু হবে না তো মেয়েটার? আবরাজ ঘোর থেকে মাথা কাত করে সম্মতি দিল। স্লো পয়জন, যেটা গর্ভাবস্থায় খেলেও মিসক্যারেজ ঘটায়, কিন্তু মায়ের খুব একটা ক্ষতি করে না। এমন বিষ খুঁজে পাওয়া বেশ জটিল, কারণ অধিকাংশ বিষয় মায়ের শরীরেও ক্ষতি করে। তবে কিছু পদার্থ আছে যেগুলো প্রজনন স্বাস্থ্যকে প্রভাবিত করে এবং গর্ভপাত ঘটাতে পারে, বিশেষত যদি সেগুলো অল্প মাত্রায় দীর্ঘ সময় খাওয়ানো হয়। ধীরে ধীরে ইউটেরাস কন্ট্রাকশন ঘটায়, ফলে মিসক্যারেজ ঘটে। মায়ের ওপর অতটা দ্রুত প্রভাব ফেলে না, কিন্তু বাচ্চার জন্য ক্ষতিকর। এই বিষ কোনো মানুষকে তাৎক্ষণিকভাবে মারে না, বরং নীরবে নিঃশব্দে শরীরের ভেতরে গড়ে তোলে এক শূন্যতা। প্রথমে ক্লান্তি আসে, ক্ষুধা কমে যায়, শরীর অকারণে দুর্বল লাগে, কেউ সন্দেহও করে না। তবে দিন গড়ায়, আর একসময় শিশুর হৃদস্পন্দন মিলিয়ে যেতে থাকে নিঃশব্দে। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে কি এ ধরনের কেসে পরবর্তীতে আর মা হওয়া যায় না? সঠিক মাত্রায় ও একবারের ব্যবহারে সাধারণত ভবিষ্যতে মা হওয়ার সম্ভাবনা থাকে। বারবার ব্যবহারে বা অতিরিক্ত ডোজে গর্ভাশয় ক্ষতিগ্রস্ত হয়ে স্থায়ীভাবে বন্ধ্যাত্ব দেখা দিতে পারে। তবে সেটা কতটুকু কেমন মাত্রায় দেওয়া হয়েছে সেটার উপর ভিত্তি করে। অনেক সময় এর প্রভাবে প্লাসেন্টা ছিঁড়ে যায় বা ইনফেকশন হয়, যা ভবিষ্যতের গর্ভধারণের সম্ভাবনা কমিয়ে দেয়। কিন্তু আপনার স্ত্রীর তেমন কিছু হয়নি, খারাপ হবে না, আমরা আশাবাদী। তবে সময় লাগবে সে সুস্থ হতে। নিজেদের মধ্যে আপাতত অবশ্যই ডিস্টেন্স মেনটেন করতে হবে। আমি সকালে এমন কিছু হয়েছে বুঝতে পারলে কখনোই এতটা নর্মালি নিতাম না বিষয়টা। নর্মাল মিসক্যারেজ ভেবেছিলাম। এখন আপনার সিদ্ধান্ত, আপনি কি করবেন।
ডাক্তার এতটুকু বলেই থামলো। কত সহজ সরল উক্তি। আবরাজ নির্বাক হয়ে তাকিয়ে ডক্টরের দিকে। শরীরে কোনো ক্ষত নেই, কিন্তু বুকের ভেতরে এক অদৃশ্য আগুনে পুড়ছে। কোনো কিছু না বলে সে কেবিন থেকে বেরিয়ে এলো। সাব্বির বাইরে দাঁড়িয়ে। আবরাজ 2 কদম এগিয়ে যেতে আব্রাহাম কোত্থেকে এসে ভাইকে জড়িয়ে ধরলো। সাব্বির ফ্যালফ্যাল করে তাকিয়ে। এই একটা মানুষের সাথে সৃষ্টিকর্তা আর কতটা খেলবে কে জানে। ফিজাকে বাড়ি নিয়ে যাওয়া যাবে, খিচুনি আর আসবে না, ওষুধ দেওয়া হয়েছে। আবরাজ বউকে কোলে তুলে গাড়ি অব্দি নিয়ে এলো। পেছনে স্যালাইনের বোতল আব্রাহাম ধরে রেখেছে। আবরাজ সাবধানে গাড়িতে বসালো। আব্রাহাম মেহেরিন আর মোহিতা বেগমকে নিয়ে অন্য গাড়িতে গিয়ে বসলো। সাব্বির আবরাজের গাড়িতে ড্রাইভ করছে। খান বাড়িতে এসে গাড়ি থামলো। ইলা বেগম, মিলন খান অস্থির পায়ে পায়চারি করছেন সদর দরজায়। গাড়ির শব্দে দুজনেই বেরিয়ে এলো। ফিজার অবস্থা দেখে নিঃশ্বাস বন্ধ হয়ে আসার জোগাড়। রাত 1:30। আবরাজ বউ নিয়ে নিজের রুমে চলে গেল। একজন সার্ভেন্ট গেল ফিজার ড্রেস চেঞ্জ করতে। আবরাজ নিষেধ করে দিল। ইলা বেগম করতে চাইলেও দিল না। খাবার রেখে সবাইকে পাঠিয়ে দিল। দীর্ঘক্ষণ সময় পর সে বউকে ফ্রেশ করে স্যালাইন খুলে দিল। স্যালাইন শেষ হলে খাবার দিল। খুব অল্প পরিমাণে খেলো ফিজা। ক্লান্ত শরীর, খুব দ্রুত ঘুমিয়ে পড়ল সে। আবরাজ বউয়ের কপালে চুমু খেয়ে ফোনটা নিয়ে বেরিয়ে এলো। একদম নিচে গার্ডেনে এসে থামলো। সাব্বির তখনও অপেক্ষা করছে স্যারের জন্য। আবরাজ আসার পরপরই তাদের মধ্যকার কিছু কথোপকথন হলো। কে করেছে এই জঘন্য কাজ? উত্তর নেই। আবরাজ পাগল প্রায়। যেভাবে হোক খুঁজে বের করতে হবে। তারপর প্রায় আধা ঘন্টা পর আবরাজের ফোন বাজলো। আবরাজ বিরক্ত হলো বড্ড। চিনা মেয়েটা কেন আবার কল করলো? সে তো চিকিৎসার জন্য বলেছে। তাহলে আবরাজ কল রিসিভ করতে ওপাশ থেকে বলে উঠলো, আবরাজ, কেমন লাগলো নিজের অস্তিত্ব হারানোর বেদনা? হার্টে পেইন হচ্ছে? ডু ইউ নো তুমি আমার অস্তিত্ব? আমারও বুকের ভেতর বড্ড জ্বলে। আমার রাতের ঘুম হারাম করে দিয়েছো তুমি। আবরাজ নিজের হাতের ফোনটা ছুঁড়ে ফেলে দিল দূরে। ফ্লোরে পড়ে থেতলে গেল সেটা। সাব্বির চমকে উঠল। চিন্তিত ভয়ার্ত দেখালো তাকে। ট্রিনা কল করেছে। কি এমন বলল যে আবরাজ রেগে গেল? সাব্বিরের গলা শুকিয়ে আসে। তার স্যার আজ ভীষণ আপসেট। সকালের পর থেকে সে নিশ্চুপ। সাব্বির সাহস সঞ্চয় করলো কিছু জিজ্ঞাসা করবে, তার আগেই আবরাজ রাগে কাঁপতে কাঁপতে বলে উঠল, ওর সাহস কি করে হয় আমার অস্তিত্বের দিকে হাত বাড়ায়? জানে মেরে ফেলবো, জাস্ট ওয়েট অ্যান্ড সি। সাব্বির ফের চমকে উঠল। সাব্বির তপ্ত শ্বাস ফেললো। নিঃসন্দেহে তৃণার জন্য ভয়ঙ্কর কিছু অপেক্ষা করছে। এবার মিস্টার জিও কিছু করতে পারবে না। ফিজা ঘুমিয়ে আছে। বড্ড দুর্বল মেয়েটা। দুর্বল হওয়াটা কি খুব অস্বাভাবিক? গত 3 দিন নাগাদ মেয়েটাকে একটু একটু করে বিষ দেওয়া হয়েছে। এমন ভয়ঙ্কর কাজটা তৃণার দ্বারা কি একা সম্ভব হয়েছে? এটার সাথে কি কেউ সামিল নেই? আবরাজ চোয়াল শক্ত করে রাখে। কিছু মানুষরূপী অমানুষ থাকে। এরা যে থালে খায় সে থালি ফুটা করবে। আবরাজ আলতো করে বউয়ের শরীর থেকে কমফোর্টার সরিয়ে দিল। সাধারণ পোশাক পরে আছে মেয়েটা, পাতলা একটা গেঞ্জি আর প্লাজো। আবরাজ গেঞ্জি সরিয়ে আলতো করে বউয়ের পেটের ওপর হাত রাখলো। নিষ্পাপ এই অস্তিত্বটা তাদের ধরা দেওয়ার আগেই ঝরে গেল। কি ভয়ঙ্কর সে অনুভূতি। আবরাজ চুপচাপ বউয়ের পেটে ঠোঁট ছুঁয়ে দিল। আলতো করে জড়িয়ে ধরে পাশে শুয়ে রইল। ক্রোধিত হয়ে পুরুষটা আওড়ালো, তুই শুধু আমার সন্তানকে মেরেছিস না, আমার কোলকে, আমার ভবিষ্যৎকে, আমার স্বপ্নগুলোকে বিষ খেয়েছিস। এখন তুই দেখবি এই আবরাজ খান কতটা ভয়ঙ্কর। মুহূর্তে যেন রূপ বদলে নিল সে। রাগান্বিত স্বর কোমল হয়ে এলো। মোলায়েম স্বরে বলে উঠল, আমি তোমার ভালোবাসায় যতটা অবুঝ, ঠিক তোমার দুঃখে ততটা ভয়ঙ্কর বেপরোয়া হতে প্রস্তুত। মেহেরিন এই প্রথম আব্রাহামের রুমে। অস্বস্তি নেই তেমন একটা মেয়েটার মধ্যে। ইলা বেগম নিজেই পাঠিয়েছে মেহেরিনকে। সে নিঃসংকোচে এসছে। তার মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া নেই, বরং সে অস্থির। বোনের এমন অবস্থা হবে সে কোনোদিনও কল্পনাও করেনি। ফ্রেশ হয়ে এসে সে শুয়ে পড়ল। আব্রাহাম বসে আছে, চিন্তিত দেখাচ্ছে। মেহেরিনের মনের অবস্থা খুব খারাপ। বোনকে সে মায়ের পরে অনেক বেশি ভালোবাসে। বোন তাকে সেই ছোট্ট থেকে আদরের যত্নে ভালোবেসে আগলে রেখেছে। আজ বোনের এমন অসহায়ত্ব সত্যি দুঃখজনক। তার উপর ইচ্ছে করে কেউ এমন করে মেহেরিনের কল্পনারও বাইরে ছিল। কে দিল প্রয়োজন? কেন করলো ছোট্ট এই প্রাণটার সাথে এমন নির্মম অন্যায়? মেহেরিনের দীর্ঘশ্বাস বেরিয়ে আসে। আখি কোটর ছলছল করে ওঠে। আব্রাহাম খেয়াল করলো মেহেরিনের গায়ে বাইরের সেই পোশাক। এগুলো পরে রাতে ঘুমানো অসম্ভব। লং কারুকাজের একটা গাউন। আব্রাহাম বিছানা ছাড়লো। নিজের আলমারি খুলে একটা শার্ট নিয়ে ফিরে এলো। এরপর মেহেরিনকে ডাকলো। নিজের হাতে শার্টটা এগিয়ে দিয়ে বলল, এটা পরে এসো, কমফোর্ট পাবা, নয়তো ঘুম হবে না। মেহেরিন হাসার চেষ্টা করে, বলল, সমস্যা হবে না আমার, রাত তো প্রায় শেষ। মুখের ওপর অকপট এমন কথা আব্রাহাম অস্বস্তিতে পড়ল। কিছু না বলে শার্টটা আগের স্থানে রেখে সে লাইট অফ করে শুয়ে পড়ল। মেহেরিন ভেবাচেকা খেলো। এমন বিহেভিয়ার কেন করলো? আব্রাহাম কি কোনোভাবে এক্সপেকটেশন রেখেছিল যে মেহেরিন তার কথা শুনবে? মেহেরিনের খারাপ লাগলো। আব্রাহাম তো তার ভালোর জন্যই বলেছিল, কিন্তু আরেকবার জোর করতে পারত।